মধ্যে কতজন বাঙালি পেশেন্ট থাকে তার একবার খবর নিয়ে দেখবেন এবং তারা অন্য রাজ্যে কেন যায় তা জানার চেষ্টা করবেন। উনি বলেছেন যে গোটা রাজ্যে 42টি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় নীল সাদা কিছু সুপার স্পেশালিটি নামে বিল্ডিং তৈরি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে এগুলো সুপার স্পেশালিটি হসপিটাল, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট্ট কথা বলছি, সেটা একটু চেষ্টা করবেন করার জন্য। ওনার পরিবারে তো অনেক মেম্বার, তো এই 42টি সুপার স্পেশালিটি হসপিটালের জেলায় জেলায় যেগুলো আছে, ওনার পরিবারের কোনো একজনের সদস্যের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটাল হবে, তার ব্যবস্থা করুন। এমার্জেন্সি ক্ষেত্রে না, এমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই কলকাতায় নিয়ে যেতে হবে, কলকাতার বাসী তারা। কিন্তু যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, নিজের পরিবারের কোনো একজন এক একটি করে জেলায় তৈরি করে দিন, ফিক্স করে দিন যে অভিষেকের চিকিৎসা হবে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে, অমুকের চিকিৎসা হবে মেদিনীপুরের মেডিকেল কলেজে বা তার কোনো জেলার সুপার স্পেশালিটি হসপিটালে পাশের কোনো জায়গায়। যদি ক্ষমতা থাকে ফিক্স করে দিন, তাহলে পরে বুঝতে পারবেন এই সুপার স্পেশালিটি গুলো আসলে সুপার ফ্লপ হসপিটাল। নীল সাদা বিল্ডিং আছে, কাজের কাজ কিচ্ছু নেই সেখানে, কাজের কাজ কিচ্ছু হয়নি। যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার, অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন, এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তারবাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথারীতি 12 জনকে সাসপেন্ড করেছেন। এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকালই দাবি জানিয়েছেন যে সিটিং জাজকে রেখে তদন্ত কমিটি হওয়া উচিত এবং সেই তদন্ত কমিটি তদন্ত করুক যে কেন এই ঘটনা ঘটেছে। আর সব থেকে বড় কথা, কর্ণাটকা সরকার যখন একটি কোম্পানিকে ব্যান করেছে, ব্ল্যাক লিস্টেড করেছে, তারপরেও সেই কোম্পানি কি ধরনের ওষুধ সাপ্লাই করছে, কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে, তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না? তারপরে কি তার মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গের? স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই? নাকি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বড় অ্যামাউন্টের কিছু কাটমানি রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেয়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু কোন রকম তদন্ত হয় না? এবং অনেক শোনা যাচ্ছে অনেকের মুখে যে মুকুল ঘোষ, 3 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক বা মুখ্যমন্ত্রীর পরিবারের খুব কাছের লোক। এবং এই কাছের লোক হলে পশ্চিমবঙ্গে সমস্ত রকমের কাজ করা যায়, সমস্ত রকমের দুর্নীতি করা যায়। সেই ধরনের একটি দুর্নীতি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পিএম পোষণ বলে একটি অভিযান চলেন, আপনারা সবাই জানেন। সেই পিএম পোষণের আমার কাছে তার গাইডলাইন আছে, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাইডলাইন। সেই পিএম পোষণে কি বলছে আমি তার 2A পড়ছি। as far as possible replacement of kitchen devices shall be done in decentralized manner, preferably at school/block level, so that there is no delay in making available the required devices to the schools. এটা পশ্চিমবঙ্গ সরকারের জারি করা গাইডলাইন, কেন্দ্র সরকারের জারি করা গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি। পিএম পোষণে 60% কেন্দ্রের পয়সা থাকে, 40% রাজ্যের টাকা সেখানে খরচ হয়। এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এই টাকা ডিসেন্ট্রালাইজড ম্যানারে খরচ করতে হবে। অনেক জেলা করেছে, আমি তাতে সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত ডিএমদেরকে। কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা, সেখানকার যিনি ডিএম বসে আছেন, তিনি একটা কোটেশন দিয়ে, কোনো টেন্ডার নেই, একজনের কাছ থেকে কোটেশন নিয়ে তিনি সম্পূর্ণ 5-5.5 কোটি টাকা, অথচ সেই একই রাজ্য সরকার আমাদের মনোজ পন্থ তার
জারি করা সার্কুলার বলছে, নোটিফিকেশন বলছে যে 1 লক্ষ টাকার বেশি যদি আপনার খরচ হয় for the tender value of rupees 1 lakh and above, e-tendering through the centralized e-tender portal করতে হবে, is mandatory. ম্যান্ডেটরি কে বলছেন? রাজ্যের চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তখন ছিলেন, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি জারি করা সার্কুলার। অথচ দেখা যাচ্ছে একটি কোটেশন নিয়ে সেই ডিএম পুরো টাকাটা সেই কোম্পানিকেই দিয়ে দিচ্ছে ইউটেন্সিল অর্থাৎ সরঞ্জাম সেগুলো বিলি করার জন্য, প্রায় 5 কোটি টাকার উপরে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর মুর্শিদাবাদ। এবং শুধু তাই নয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত দিনে এই মিড ডে মিল বা পিএম পোষণের রান্না করতে গিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রেসার কুকার বিস্ফোরণ হওয়ার মতো ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন। কারণ নিম্নমানের যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্র সাপ্লাই করা হয়েছে। এই পিএম পোষণের এই দুর্নীতি মুর্শিদাবাদ জেলায় হয়েছে। এবার প্রশ্ন করবেন যে এই ডিএম কেন করেছে, অন্য ডিএমরা কেন করেননি? অন্য অনেক ডিএম ডিসেন্ট্রালাইজ ম্যানারে বিডিওকে দিয়ে বা স্কুলকে দিয়ে এই সমস্ত পারচেস করিয়েছে, অনেক ডিএম করিয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা ভালো কাজ করেছেন। এই ডিএম কেন করেননি? কারণ যিনি ডিএম আছেন তার শাশুড়ি মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, আমি নাম নিচ্ছি না, এবং সেই রিটায়ার্ড আইপিএস অফিসার তাকে মুখ্যমন্ত্রী রিটায়ার করার পর উনি কাছের লোকেদেরকে যেভাবে উপঢৌকন দেন, ঠিক এর আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে উনি দিয়েছেন, গোপালিকা সাহেবকে দিয়েছেন, আরো অনেককে দিয়েছেন, সেইভাবে সেই প্রাক্তন আইপিএস অফিসার যিনি এই ডিএম সাহেবের শাশুড়ি মাতা, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ জায়গায় বসিয়ে রেখেছেন। খোঁজ নিয়ে দেখুন, আমি আর নাম বলে তাদের বিব্রত করছি না। কিন্তু একজন ডিএম বাচ্চাদের খাওয়ার এই 5 কোটি টাকা থেকেও 1-1.5 কোটি টাকা ঝাড়ার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করছে। কতটা নিম্নমানের প্রশাসন হলে, কতটা নিম্নমানের প্রশাসক হলে এই ধরনের ঘটনা ঘটে এবং পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে আপনারা সকলেই বুঝতে পারছেন। আমি জানি না পিএম পোষণে আর কোথাও এই ধরনের দুর্নীতি হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেই দুর্নীতির খবর আমি আপনাদের মাধ্যমে বাংলা জনগণকে অনুরোধ করবো আমার কাছে পৌঁছে দেওয়ার। আমি দিল্লি গিয়েই আমি এর ইনভেস্টিগেশন শুরু করাবো। যেহেতু কেন্দ্র সরকারের 60% ফান্ড আসে, আমি কমিটি তৈরি করে মুর্শিদাবাদ জেলাতে পাঠাবো এবং এর তদন্ত করার ব্যবস্থা করাবো যে কেন এইভাবে এই টাকাকে লুট করার চেষ্টা হচ্ছে, যেখানে গরিব মানুষের শুধু খাবার দাবার তৈরি না, গরিব বাচ্চাদের খাবার দেওয়ার কথা, তার সাথে সাথে যে গরিব মানুষগুলো, যে গরিব মহিলাগুলো এই রান্না বান্নার কাজে যুক্ত, তাদের জীবনকে হাই রিস্কে রেখে যে কোনো সময় প্রেসার কুকার বাস্ট হলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তবু তাদের জীবনের কোনো সুরক্ষার কথা ভাবা হচ্ছে না। মুর্শিদাবাদের ডিএম যিনি আছেন তিনি এই দুর্নীতিকে নিশ্চয়ই প্রশ্রয় দিচ্ছেন, নচেত, এবং তার মানিটারি বেনিফিট নচেত এই ধরনের কাজ তিনি করতেন বলে আমার মনে হয় না। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোন একটি ব্যক্তিকে টেন্ডার দিয়েছে, কোম্পানির নাম এই মুহূর্তে আমার কাছে নাম নেই সেইভাবে, কিন্তু আমি আপনাদেরকে এই কাগজটি শেয়ার করে দেবো। সেই নাম আপনারা খুঁজে নিন না, নামের কি আছে এখানে? নাম তো পরিবর্তিত হতে থাকে, আপনারা সবাই যার নাম জানেন তার, এখন যিনি জেলা শাসক তার বিরুদ্ধে অভিযোগ। আজকে হাইকোর্ট এর ব্যাপারে অবজার্ভ করতে গিয়ে বলেছে যে আরএল যে স্যালাইনটা সেটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, ম্যানুফ্যাকচারিং বন্ধ করার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু মানুষের উপরে প্রয়োগের বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে একটা উষ্মা প্রকাশ প্রধান বিচারপতি, তার সঙ্গে রাজ্য এবং কেন্দ্রকে এই বিষয়ে রিপোর্ট ফাইল করতে বলেছে, আর কম্পেনসেশনের উপরে জোর দিয়েছে যে ক্ষতিপূরণটা দিতে হবে, কিন্তু সাধারণভাবে নয়। কি বলবেন এই টোটাল আউটকে নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যখন প্রোডাকশন বন্ধ করা হয়েছে অথচ হসপিটালে ব্যবহার করা বন্ধ হয়নি, এতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি সবসময়। তার মানে এই টাইম পিরিয়ডটা ধরে যতদিন পর্যন্ত সেই স্যালাইন ইউজ হয়েছে ততদিন পর্যন্ত হাই রিস্কে প্রত্যেকটি রোগী ছিল। অ্যাক্সিডেন্টালি কেউ বেঁচে গেছে, কেউ মারা গেছে।
এবার হয়তো কেঁচো ঘুরতে কেউটে বেরোবে, দেখা যাবে আরো হয়তো অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো রিপোর্টিং হয়নি বা সারফেসে আসেনি। কিন্তু প্রোডাকশন আপনি বন্ধ করতে বললেন, অথচ হসপিটালে ব্যবহার বন্ধ করলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে অর্ডার দেওয়ার সময় নিশ্চয়ই পয়সা করে নেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে। সেই জন্য তিনি বন্ধ করার সাহস দেখাতে পারেননি। কিছুক্ষণ আগে স্যালাইন কাণ্ডে অসুস্থ এক প্রসূতি যার সন্তান তিনি জন্ম দিয়েছিলেন, শিশুটিও মারা গিয়েছে। 7 দিন ধরে বাচ্চাটি লড়াই করছিল, মা তো আগেই মারা গেছিল। 7 দিন ধরে লড়াই করার পর ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু ঘটেছে। দেখুন, আমি এটাকে মৃত্যু বলবো না, আমি এটাকে মার্ডারই বলবো। এবং এই মৃত্যুর জন্য যদি দায়ী কেউ থাকেন, তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানার পরেও যে একের পর এক দুর্নীতির যখন অভিযোগ উঠে এসেছে, অন্য রাজ্য থেকে উঠে এসেছে, তখন তো কমসে কম স্বাস্থ্য ভবনকে একবার ভাবা উচিত ছিল, একবার তো তদন্ত করা উচিত ছিল যে এই ওষুধ বা এই স্যালাইন ইউজ আমাদের করা উচিত কিনা, আমাদের ব্যবহার করা উচিত কিনা। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। সাসপেন্ড করলেন 6 জন ডাক্তার এবং 6 জন গাফিলতি মেনে নিলেও তিনি পুরো দায়টা 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে তাদেরকে জমা দিলেন। না, সে তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন, তো নতুন কিছু নয়। উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী, সব দেখা যাচ্ছে। আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন? এইভাবে মুখ বন্ধ করা যায় না। এরপরে এখন তো পশ্চিমবঙ্গে এটাই হয়ে গেছে, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না। আপনার পরিবারের কাউকে সরকারি হসপিটালে মারার ব্যবস্থা করুন চিকিৎসা করে, অথবা দেশি মদ খেয়ে মরলে পরে তবে আপনি চাকরি পাবেন, নচেত তো পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের তো চাকরি তো নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনা ঘটতো। দেখুন, আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আমি তো আপনাদেরকে দেখিয়েছি, আলিপুরদুয়ারে টুইট করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনারা দেখেছেন। একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে, সেই প্রশ্ন তোলার জন্য তাকে শোকজ করা হয়েছে, এবং তাকে যতদিন না উনি চাকরি ছেড়েছেন ব্যতিব্যস্ত করে মারা হয়েছে, তাকে চাকরিতে টিকতে দেওয়া হয়নি। কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে? এই জন্য আজকে যদি কোনো একজন হুইসেল ব্লোয়ার, তিনি তো হুইসেল ব্লোয়ার, তার তো স্পেশাল প্রোটেকশন দরকার। যে উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ, সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চস্বরে নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেয়া রাজ্য সরকারের। তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে। তিনি আজকে শিলিগুড়িতে ডক্টর উদয়ন, উনিও এটা কিন্তু প্রথম হুইসেল ব্লোয়ার হয়েছে, কিন্তু ওনাকেও না, আমি উদয়ন বাবুরটাই আমি টুইট করেছি, আপনারা দেখেছেন, এবং তার যে চিঠি, সেই চিঠি সহ আপনাদেরকে দিয়েছি। সেই চিঠি সামনে এসেছে যে তিনি কিভাবে রাজ্য সরকারকে, এটা রাজ্য সরকারকে জানানো, ভালো কাজ করেছিলেন উনি। ভুল হতেই পারে, আমার দ্বারা ভুল হতে পারে, কিন্তু যখন আপনার ভুলটা কেউ ধরিয়ে দেবে, তারপরে আপনি তাকেই যে ভুল ধরিয়ে দিচ্ছে তাকেও সাজা দিচ্ছে, তাকেই সাজা দিচ্ছেন, তার মানে ভুলটা ইচ্ছাকৃত। ভুলটা ভুল নয়, ইচ্ছাকৃত ভাবে আপনি ওটা করছেন। এবং রাজ্য সরকারকে উনি জানিয়েছিলেন উদয়নবাবু, কিন্তু রাজ্য সরকার এতটাই অপদার্থ যে যিনি জানালেন যে বিপদ আসছে তাকেই ব্যতিব্যস্ত করে। যে কর্ণাটকা রাজ্যে এই ওষুধকে ব্যান করা হয়েছিল, এই কোম্পানিকে ব্যান করা হয়েছে, ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ব্ল্যাক লিস্টেড কথাটার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বোঝেন, আপনারাও বোঝেন। ব্ল্যাক লিস্টেড মানে হচ্ছে সেই কোম্পানি আর কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রাজ্যে টেন্ডারে পার্টিসিপেট পর্যন্ত করতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাক লিস্টিং এর নিয়ম, সরকারি নিয়ম। তো স্বাভাবিকভাবে যখন একটি রাজ্য সরকার, যা আমাদের অন্যতম উন্নত রাজ্য এবং চিকিৎসা পরিষেবাতে আমাদের থেকে ভালো অনেক জায়গায়, সেই রাজ্যে যখন কোনো একটি কোম্পানিকে, ওষুধ কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করছে, তার মানে নিশ্চয়ই কিছু ডাল মে কুছ কালা হ্যায়।
তো মুখ্যমন্ত্রী তো সেটা উল্লেখ করা উচিত ছিল, উনি তো উল্লেখ করছেন না, উনি উল্টো বলছেন অন্যান্য রাজ্যে ব্যবহার হয়। আচ্ছা, এই মেদিনীপুরে স্যালাইন কাউন্টের পর সেখানকার যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান আছে সেখান থেকে স্যালাইন একটা উদ্ধার করা হয়েছে, তার মধ্যে আবার ছত্রাক পাওয়া গেছে। মানে একবার এই ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত সেই ছত্রাকযুক্ত স্যালাইন উপায়ত একই হসপিটালের দোকানে। দেখুন, প্রত্যেকটি হসপিটাল এই মুহূর্তে, এই যে মুখ্যমন্ত্রী বলছেন না জেলায় জেলায় 42খানা সুপার স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করেছি, এই হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য মানে ভগবান ভরসায় যাচ্ছে। ম্যাক্সিমাম সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার নেই, ওষুধ পাওয়া যায় না, ওষুধ পাওয়া গেলে অতি নিম্নমানের ওষুধ, এবং তার সাথে আপনি যে ঘটনা বললেন যে স্যালাইনের মধ্যে ছত্রাক যাওয়া, মানে সেই ছত্রাক যুক্ত স্যালাইন, কতজন সাধারণ মানুষ ছত্রাক চেনে বলুন তো? সাধারণ মানুষ তো ছত্রাক চিনতে, একটু গ্রামের পরিবার যদি হসপিটালে ভর্তি হয় এবং তাকে যদি ওই স্যালাইন দেওয়া হয়ে থাকে, সে তো বুঝতেই পারবে না যে তার সাথে কি অপরাধ ঘটে গেল, এটা মার্ডার করার সামনে। কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, এবং আরজিকর কাণ্ডের সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেছে। ফেলো করি মাখো তেলের ফর্মুলায় এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আপনি পয়সা দিন, স্বাস্থ্য ভবনে সব হবে। এবং শোনা যাচ্ছে এর পেছনেও এই উত্তরবঙ্গ লবি, যে লবির কথা আরজিকর কাণ্ডের সময় উঠেছিল, সেই উত্তরবঙ্গ লবির হাত আছে। এই আরজিকর, আপনি এই যে আরজিকরের কথা তুললেন, যে আরজিকর যে স্বাস্থ্য ব্যবস্থার কোট আনকোট এই নগ্ন চরিত্রটা সামনে এনে দিয়েছিল, সেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া আজ তার বাড়িতে বিশেষ অভিযান রাজ্য পুলিশের সিঙ্গুরের একটি কোন আলোচনা সভায় তাকে বিশেষ চিকিৎসক হিসেবে পেশ করা হয়েছিল বলে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান দেখছেন। আমি আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস 6 মাস যতদিন সময় লাগবে, কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটিভ মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ। প্রত্যেককে এরপরে হ্যারাস করা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগে বলেছিলাম, আবার বলছি, লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস গ্যাপ থাকবে। এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে। এটা হ্যারাসমেন্ট, নাথিং মোর দেন দ্যাট। গতকাল রায়গঞ্জে যে ঘটনা ঘটলো, 2 পুলিশ কর্মী আক্রান্ত হলেন, গুলিবিদ্ধ হলেন, সেই পুলিশদের দেখে বেরিয়ে আসার পর ডিজি রাজীব কুমার বলছেন যে অপরাধীরা যদি গুলি চালায় আমরা তাহলে 4 গুণ গুলি চালাবো। মানে আমার পুলিশ কর্মীদের সেই বার্তা আমি দিচ্ছি। মানে কোথাও সরাসরি এনকাউন্টারের কথা বলেছিলেন ডিজি। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাওলদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। রাজীব বাবুর আমলে যদি রাজীব বাবু সত্যিই পুলিশকে দুরুস্ত করতে চান, ধোপদুস্তর করতে চান, তাহলে পুলিশের আধুনিকীকরণ প্রয়োজন। আমাদের এই গাদা বন্দুক নিয়ে পুলিশ কনস্টেবলরা যদি যায় এবং তাদেরকে যদি অতর্কিত দুষ্কৃতীরা আক্রমণ করে, তাদের রেসপন্স দিতে পারবে না তারা। 303 কিভাবে চালাতে হয় সেটা নিশ্চয়ই আপনিও জানেন, আমরাও জানি, রাজীব বাবু তো আরো ভালো করে জানেন। সেই 303 রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে, অটোমেটিক বন্দুক নিয়ে আসছে, পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে? গুলি চালাতে তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন। এটা নিয়ে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে গোয়ালপুকুরের যে ঘটনা, আসামি পালানো, তাতে দেখা গেল যে এলাকার বাসিন্দাদের উপর ভরসা করে হুলিয়া জারি করা হলো, যে ধরিয়ে দেবে আর্থিক পুরস্কার দেওয়া হবে, পুলিশের ভরসা কি সেই সাধারণ মানুষের 2 লক্ষ টাকা পুরস্কার দিয়ে ধরে আনো? ভেতরে আর্মস তিনি পেয়ে গেলেন, সমস্তটা হলো, পুলিশ জানতেও পারলো। দেখুন, আমি আগেই বলেছি, পশ্চিমবঙ্গের পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে এই পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে। এই পুলিশের প্রফেশনালিজম বলে যে শব্দটি ইংরেজিতে আছে, তার মানে যা বোঝায় তার কোনোটাই পশ্চিমবঙ্গ পুলিশের এই মুহূর্তে নেই। আমাদের সৌভাগ্য যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে জঙ্গিদের এপিসেন্টার হিসেবে ব্যবহৃত হয়, এখান থেকে তারা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে। কিছুদিন পরে এটা চেঞ্জ হয়ে যাবে, জঙ্গিরা তখন এখানে অ্যাক্টিভিটি শুরু করবে। যদি পশ্চিমবঙ্গে জঙ্গিদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, আমাদের ভগবানই ভরসা থাকবে, পুলিশ কিছু করতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, জনতার ভরসাতেই পুলিশ বেঁচে আছে।
পুলিশের ভরসাতে জনতা বেঁচে নেই, জনতা বাঁচালে পরে পুলিশ বাঁচবে, এরকম অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আজকেও ডোমকলে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাকে ওভারঅল কিভাবে দেখছেন? মালদায় এরকম প্রকাশ্যে দেখা যাচ্ছে যে থেতলে মারা হচ্ছে, তার আগে একজন বিধায়ক তাকে টার্গেট করা হলো, কাউন্সিলরকে টার্গেট করা হচ্ছে কলকাতায়, পরপর সিরিজ অফ ক্রাইম। দেখুন, একের পর এক যে ধরনের ক্রাইম ঘটছে, এই ক্রাইম পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশের প্রতি সম্ভ্রম, ভয় কোনো কিছুই অপরাধীদের নেই, এবং পুলিশ মন্ত্রী অপদার্থ মন্ত্রী হিসেবে পরিণত হয়েছে। এত কিছুর পর উনি মালদার জেলা পুলিশ সুপারকে বলেছিলেন যে উনি অপদার্থ, কিন্তু যেটা বলতে পারেননি, আমি বলে দিচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে একজন অপদার্থ পুলিশ মন্ত্রী। সুকান্তদা, আপনি কেন্দ্রীয় শেষ করুন। লাস্ট প্রশ্ন আমাদের বলছি যে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু স্কুলে 240 টাকা স্কুল ফি থেকে 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই নিয়ে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা আন্দোলনও করেছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সেই চাপের মুখে পড়ে রাজ্য সরকার 8টা স্কুলকে নোটিশ দিয়েছিল যে বাড়তি টাকা ফেরত দেওয়া যাবে, বাকি স্কুলগুলোকে এত কিছু বলে। এই যে আরো অনেক স্কুলে কিছু নেওয়া হয়েছে এই যে বাড়তি ফিস, এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকে? দেখুন, রাজ্য সরকারকে উচিত এটাকে কন্ট্রোলড ওয়েতে মেনটেন করা, নচেত শিক্ষা ব্যবসায় পরিণত হবে। শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয় এবং সাধারণ মানুষের মধ্যে যেন শিক্ষার নাগাল থাকে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা উচিত এবং রাজ্য সরকারকে এর নজরদারিও রাখা উচিত। জেলায় জেলায় কি পরিমাণ ফিজ নেওয়া হচ্ছে তার একটি নজরদারি রাখার জন্য কমিটি তৈরি করা উচিত। না, সেই তো কোনো নজরদারি নেই, তো নজরদারি নেই বলে এরকম হচ্ছে। চলুন, এই রায়গঞ্জ নিয়ে যখন কথা হচ্ছে, আপনি পুলিশ নিয়ে যখন প্রশ্ন তুলছেন, আজও ডোমকলে একজনকে নিয়ে রিক্রিয়েট করতে গেছিল, রিকন্স করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা আলীনগর। সেখানে স্থানীয় কিছু লোক হঠাৎ আক্রমণ করে পুলিশের উপর, একজন পুলিশ জখম হয়েছেন, অভিযুক্ত পুলিশের হাত থেকে আবার ফেরান। পুলিশ 4 জন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছে, ধৃতদের একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ডোমকলে গেছেন আপনারা? কোন একবার যাবেন ডোমকলে, এখন যা পরিস্থিতি, গেলে পরে ওখানে বুঝতে পারবেন যে ওখানে পুলিশ প্রশাসন, এমনিতেই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে কোথাও কেউ মানছে না, ডোমকলে গেলে কিভাবে মানবে? ওখানে তো পুলিশ প্রশাসনকে কেউ মানেই না, ও তো ভারতের অংশ না অন্য কোথাকার অংশ সেই বোঝা যায় না এই মুহূর্তে। ডোমকলের অবস্থা এমন হয়ে গেছে এবং সেখানে দুষ্কৃতি রাজ চলছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে রেসপন্সের কথা বললাম আমি, এই জবাবটা তো এই মুহূর্তে ডিজিকে দিতে হবে। ডিজি এখনই এত বড় ডায়লগ দিয়ে গেলে হিন্দি সিনেমার মতো, পুষ্পারাজের মতো, পুলিশ ঝুঁকেগা নেই। তো পুলিশ তো দুষ্কৃতীরা দেখা যাচ্ছে রুকেগা নেই। একের পর এক আমাদের ডিজি পুষ্পারাজ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার তো আর্মস অ্যামিনেশন নেই। তো পুষ্পারাজ হওয়ার আগে তার আগে তো অ্যামিনেশন তৈরি করতে হবে এবং রেসপন্স টাইম কমাতে হবে। পিটিয়ে দিচ্ছে আপনার পুলিশকে একের পর এক। আপনার পুলিশ না পাঞ্চিং ব্যাগ, এটাই তো বোঝা যাচ্ছে না, যে যার মতো করে খেলাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক গতকাল যেহেতু বিরোধী দলনেতার সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, আজকে গতকালই দেখা গেল কাল সন্ধ্যেবেলা শেষ করো তাকে বদলি করে দেওয়া হলো। এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতাকে বসিয়ে, বিধায়কদের বসিয়ে তাদের সঙ্গে এই যে স্যালাইন কাণ্ডে সেটা নিয়ে আলোচনা করাই কি তার রদবদলের কারণ? তার হঠাৎ বদলি হয়ে গেল? না, নিশ্চয়ই সেটাই কারণ। তার কারণ হচ্ছে বিজেপি বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট মিনিস্টারের পদ, সমান পদে আছেন, বিজেপি বিধায়ক, বিজেপি নেতৃত্ব, আমাদের সবার গায়ে একটা ভাইরাস আছে। আমরা আলোচনা করলে পরে, আমাদের সাথে সরকারি অফিসাররা আলোচনা করলে সেই ভাইরাসটা চলে যাবে হচ্ছে তাদের মাধ্যমে তৃণমূলের কাছে। তখন তারা আর কয়লা বালি এগুলো খেতে পারবে না। এখন কয়লা বালি খাওয়ার অসুবিধা হবে, সেখানে সরিয়ে দিচ্ছে। সততার ভাইরাস চলে গেলে মুশকিল তো। দেখুন, এখন লড়াই চলছে, পিসি দল চালাবে না ভাইপো দল চালাবে, সেই নিয়ে লড়াই চলছে। তো বার্তা দিচ্ছেন উনি মাঝে মাঝে।